ইউনিভার্সিটি থেকে বেরিয়ে টুকটাক কেনাকাটার জন্য বাইরে এসেছে স্বর্ণ। হাতে দুটো শপিং ব্যাগ, কড়া রোদে ঘেমে নিয়ে একাকার অবস্থা। মাঝারি সাইজের মোটা বেনুনি কাঁধের একপাশে অযত্নে ফেলে রাখা। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে, সরু নাকের ডগায় বিন্দু বিন্দু খাম। কড়া রোদের তাপে ফর্সা দু গাল রক্তিম বর্ণ ধারণ করেছে। শখের পরীক্ষা থাকায় আজ একাই আসতে হয়েছে তাকে, নতবা ঝামেলার কাজে খুব একটা জড়ায় না নিজেকে। এখন কতক্ষণ ঘুরে ঘুরে শীতলের জামার সঙ্গে ম্যাচিং করা ওড়না খুঁজে পাবে কে জানে। শুধু শীতলের নয়, সিরাত তার ব্লাউজের ফলস আর সিতারা দিয়েছেন দুটো শাড়ি কিনতে, হালকা কালারের মধ্যে। শাড়ি দুটো অভাবী দুঃখ এবং মাঝারি মহিলার জন্য। তাদের বড় মা প্রায়ই এভাবে দান করেন, এই নতুন কিছু নয়। এদিক দিয়ে মহিলার মন মানসিকতা অনেক ভালো। সে বাজারে যাবে শুনে সিমিনো সুরে সুরে জানিয়েছে নরম দেখে রুমে পরার জন্য এক জোড়া স্যান্ডেল আনতে। কদিন ধরে ওনার এক পার্ট স্যান্ডেল খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এ আকাম বাড়ির একমাত্র উড়নচণ্ডী কন্যা শীতলী ঘটিয়েছে। কারণ সে ইঁদুর তেলাপোকা দেখলেই স্যান্ডেল দিয়ে মারতে যায়। মেরে ক্ষান্ত হলে ঠিক ছিল, কিন্তু না, সে ইঁদুর তেলাপোকা মেরে সেটা আবার রেখে আসে যার উপর রাগ থাকে তার রুমের চিপায়। এটাই তার রাগের গোপন বহিঃপ্রকাশও বলা চলে। স্বর্ণের ঘুরে ঘুরে সবার কিছু কিনতে কিনতে দুপুর পেরিয়ে গেছে। ক্ষুধাও লেগেছে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরের খাবার খায় না সে, এখনও খাবে না। একেবারে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ভাত খেতে বসবে। এসব ভেবেই চিপাগুলি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ ব্যাগের ভেতরটা কেঁপে উঠল। ফোন প্রাইভেট হচ্ছে দেখে সে ব্যাগ থেকে ফোন বের করে কানে ধরতেই সায়ন বলল, জান, কোথায় রে তুই? বাজারে এসেছি। বাজারে কেন? কাপড় চোপড় কেনার ছিল। কেনা শেষ নাকি বাকি আছে? প্রায় শেষ। আসবো আমি? প্রয়োজন ছাড়া আসার দরকার নাই। জান, শোন না, আমার জন্য 2-3টে শর্ট প্যান্ট কিনিস। বউয়ের পছন্দ করা শর্ট পরার ফিলিংস জেনে রাখা দরকার। লাল, নীল, হলুদ নয়তো গোলাপি কালার আনলে চলবে? তুই আনতে পারলে আমিও পরতে পারবো। পরে একেবারে তোর সামনে গিয়ে দাঁড়াবো। এখন যা ভালো মনে করিস আন। আমাকে সামলানোর দায়িত্ব তো তোরই, তাই না? অসভ্য। ধন্যবাদ। আচ্ছা শোন না জান, বাসায় ফিরে আগে ইনবক্স চেক দিস। কাঙ্ক্ষিত সারপ্রাইজ আছে। তুমি কি বাসায়? বাসায় থাকলে কি হবে? দৌড়ে এসে চুমু দিবি? ধরে নাও দিতাম। বাসায় ছিলাম না, তবে এখনই যাচ্ছি। তুইও তাড়াতাড়ি চলে আয় জান, তোর চুমুর অপেক্ষায় আমি। স্বর্ণ জবাব দিল না, খট করে কল কেটে দিল। নয়তো এই পাজি ছেলে কথা বাড়তেই থাকত। সে হাতের ব্যাগগুলো ধরে সামনে এগোতেই দৃষ্টি পড়ল একটি শাড়ির দিকে। ভীষণ সুন্দর শাড়িটি, কালো রঙা শাড়িতে গোল্ডেন পার। মেয়ে হলেও তার কেন যেন কেনাকাটা সাজগোজ খুব একটা পছন্দ নয়। যতটুকু না করলেই নয় ততটুকু করে। কারণ তার মতে কেনাকাটা সাজগোজ শো অফ নিয়ে পড়ে থাকা ছাড়াও অনেক কাজ রয়েছে মেয়েদের জীবনে। সাজগোজ নিয়েই পড়ে থাকলে সফল হয়ে স্বপ্ন ছোঁয়ার আশা এগোতে হবে না। যেখানে কষ্ট আছে, পরিশ্রম আছে, সেখানেই সাফল্য আছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সে শাড়িটার দিক থেকে নজর সামনে এগিয়ে ফিরে এলো। শখকে শাড়িটাতে বেশ মানাবে। মূলত শখের কথা মাথায় রেখে শাড়িটা কিনে নিল সে। সঙ্গে নিল ম্যাচিং ব্লাউজ। শখের চমৎকার গড়নের শরীরে শাড়িটি চমৎকার লাগবে। তাছাড়া এঙ্গেজমেন্টের গিফট হিসেবে কিছু দেওয়া হয়নি বড় বোনকে। অথচ আহানাফ আর শখের এঙ্গেজমেন্ট হয়েছে আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। সেদিন তাদের এঙ্গেজমেন্ট করিয়ে 1.5 বছর পর বিয়ের অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় বড়রা। ততদিন শখের পাসপোর্ট ভিসা রেডি হয়ে যাবে। অনুষ্ঠানের পরপরই আহনাফ শখকে নিয়ে চলে যাবে দেশের বাইরে। সেখানে গিয়ে শখ ডাক্তারি পাশ করবে। আহনাফ এ কথা জানালে সবাই পছন্দ হয় প্রস্তাবখানা। শখ অভিমান করে সম্মতি জানায়। মেয়ে রাজি দেখে বড়রা আর কিছু বলে না, কারণ হাতে এখনো অনেক সময় আছে। এর মধ্যে যদি কারো মন পরিবর্তন হয় তাহলে অন্য সিদ্ধান্ত নেওয়া যাবে। মোট কথা, ছেলে মেয়ে দুটো যেভাবে ভালো থাকে দুপরিবার সেভাবেই সিদ্ধান্ত নেবেন। এদিকে আহনাফের ছুটি শেষ। 2 দিন পর তার ফ্লাইট।
প্রতিবার দেশে এসে যাওয়ার সময় খারাপ লাগা কাজ করলেও এবার যেন দ্বিগুণ খারাপ লাগা কাজ করছে তার। কষ্টও হচ্ছে, মনে হচ্ছে কলিজা ছিঁড়ে রেখে যাচ্ছে। কেন এমন হচ্ছে? শখের জন্য? মাত্রই কদিনের সম্পর্ক, অথচ অনুভূত হচ্ছে তাকে ছাড়া এই জীবনই বৃথা। এই সপ্তাহের মধ্যে আরেকটা কাজ করা হয়েছে। আগে শখ আর স্বর্ণ একই রুমে থাকলেও এবার তাদের রুম আলাদা করা হয়েছে। আহনাফ রাত বিরাতে ফোন দেয়। কত কথা থাকে দুজনের। বোনের সামনে কিছু কিছু কথা বলতে অস্বস্তি হয়, লজ্জা কাজ করে। অস্বস্তি থেকে বাঁচতে ফোন হাতে নিয়ে কখনো বাগানে যায় তো কখনো ছাদে। ব্যাপারটা সিতারা সহ অনেকের নজরে পড়ে। তবে শুদ্ধ সরাসরি জানায় দু বোনের একজনকে নিচতলায় আসতে হবে। পরে শখ তল্পাতল্পি সহ চলে আসে নিচতলায়। এখন স্বর্ণ তার রুমে একাই থাকে। আর এ কাজের ফায়দা ওঠায় সায়ন। সে রাত বিরেতে যখন তখন স্বর্ণের রুমে চলে আসে। তারপর লাট সাহেব হয়ে আদেশের ফোড়ন ছুড়ে। এই যান, পাজুরে টিপে দে, মাথা টিপে দে, খেতে দে, আরও কত কি। কতবার বলেছে এভাবে যখন তখন তার রুমে না আসতে, কিন্তু তার কথা শুনলে তো। বারণ করলে উল্টে জেদ করে আসে। নিত্যদিনের নানান ঘটনা ভাবতে ভাবতে শীতলার নাম্বার থেকে ফোন এলো। কল রিসিভ করে কানে ধরতেই শোনা গেল তার চঞ্চল কণ্ঠস্বর। আয় আপু, আমার ওড়না পেয়েছ? না, খুঁজছি। আচ্ছা খুঁজো। আপু, আমার জন্য একটা শাড়ি এনো প্লিজ। শাড়ি কি করবি? পরব। আমি বাবাকে বলেছি, বাবা এক্ষুনি তোমাকে বিকাশ করে দেবে। আমি একটা শাড়ির ছবি পাঠাচ্ছি, দেখ এমন ধরনের নিবি নাকি। দাও। শখের জন্য নেওয়া শাড়িটা শীতলকে দেখাতেই শীতল লাফিয়ে উঠল। ভীষণ পছন্দ হয়েছে তার। আবদার জুড়ে বসল তিন বোনের জন্য একই রকম শাড়ি কিনতে। তিন বোন একই শাড়ি পরে একসাথে ছবি তুলবে। কিন্তু দুর্ভাগ্যবশত কালো শাড়িটা স্টক আউট। অগত্যা শীতলের জন্য অনিয়ন কালার শাড়ি পছন্দ করল স্বর্ণ। তার ধারণা মতে এই শাড়িতে শীতলকে ভীষণ আদরে লাগবে। বোনের কথা শুনে শীতল লজ্জা পেল। আবার বায়না ধরল শাড়ির সাথে পরার জন্য চুড়ি টিপ ম্যাচিং করে কিনে আনতে। স্বর্ণ বিরক্ত হলেও মেনে নিল ছোট বোনের আবদার। তারা কথা বলতে বলতে শাহাদাত চৌধুরীর অ্যাকাউন্ট থেকে টাকাও চলে এলো। স্বর্ণ শাড়ি পরে না। এই অবধি দু একবার পরলেও কয়েক মিনিট পরে খুলে ফেলেছে। শাড়িটারি পছন্দ না তার। কিন্তু শীতলের জেদের কাছে হার মেনে তাকেও একটা শাড়ি নিতে হলো। এটি ছিল ছাই রঙের সুতি শাড়ি। তারপর টুকটাক আরও কিছু কেনাকাটা করে কয়েক ধাপ এগোতেই কনকের মুখোমুখি পড়ল। কনক তাকে দেখেই হাসি মুখে বলল, ভালো আছেন আপু? হুম, আপনি? আছি একরকম। কোথায় গিয়েছিলেন? কাজ ছিল। ও, কিছু কথা বলার ছিল আপু। বলুন। অঙ্কন কোথায়? অঙ্কনকে? হা, সো ফানি। কড়া রোদে পড়ে দাঁড়িয়ে ফান করতে ইচ্ছে করছে না যে আপু। অন্যদের ফানের ফোয়ারা নিয়ে আসবো না হয়। আজ কাজের কথা বলি। কাজ কিংবা অকাজ জানি না, সে হিসাব করার সময় আমার হাতেও নেই। তবে যার কথা জিজ্ঞেস করছেন আমি তাকে চিনি না, তাই জানিও না উনি এখন কোথায়। শায়ন ভাই তো জানে। তাহলে শায়ন ভাইয়ের থেকে জেনে নিন। আসি। এ কথা বলে স্বর্ণ আর দাঁড়ালো না। চোখ মুখ শক্ত করে হাঁটা ধরল। তাকে যেতে দেখে কনক ঘাড় চুলকে শয়তানি হেসে বলল, শালে একটা চিজ বটে। এ কথা বলে হাসতে হাসতে প্রস্থান করল সে। স্বর্ণ সিএনজি ডেকে উঠে বসল তাতে। তারপর বাসায় ফিরে ফ্রেশ হতে গেল। ওয়াশরুম থেকে বেরোতেই আটকা পড়ল কারো বাহুডোরে। পুরুষালে চেনা স্পর্শ পেয়ে নড়াচড়া করল না সে, বরং চুপটি করে সেভাবেই দাঁড়িয়ে রইল। অনুভব করল একান্ত ব্যক্তিগত পুরুষের ছোঁয়া। উন্মাদ পুরুষটিও সুযোগ বুঝে স্থির থাকতে পারল না, বরং নেশাগ্রস্তের মতো টেনে নিতে থাকল স্বর্ণের চুলের শ্যাম্পুর ঘ্রাণ, লতানো দেহের বিদেশি সাবানের ঘ্রাণ। হাতটা অবাধ্য হয়ে ঘুরতে লাগল কোমরের আশেপাশে। সিতারা, সিরাত, সিমিন চৌধুরী কিছুক্ষণ আগে হন্তদন্ত হয়ে বেরিয়েছে সিতারার অসুস্থ মাকে দেখতে। হঠাৎ মায়ের অসুস্থতার খবর শুনে সিরাত কাঁদতে শুরু করে। সাফওয়ান চৌধুরীর মিটিংয়ে তার ফোনটা ওনার কেবিনে সাইলেন্ট অবস্থায় বেজে চলেছে।
পরে মেজো যাকে সামলাতে ওনারাই সঙ্গে যান। ওনারা রাস্তার মোড়ে যেতেই সায়নের সাথে দেখা হয়। শখ চলে আসবে একটু পর। শীতল কলেজ থেকে ফিরে খেয়ে ঘুমিয়েছে বিধায় তাকে ডাকেনি। বাড়ির গাড়িতে যাচ্ছে দেখে সায়ন সাবধানে যেতে বলে বাড়িতে ঢুকল। ড্রয়িং রুমে কেউ নেই দেখে উপরে চলে এলো। শীতলের রুমের দরজাটা বন্ধ। পড়ে পড়ে ঘুমাচ্ছে বোধ হয় ঘুমকাতরে পাগলিটা। আরেকটা কন্যা কি ফিরেছে, নাকি বাজারেই রয়ে গেছে এখনো? স্বর্ণ ফিরেছে কি না দেখতে রুমে ঢুকে পানের শব্দ পেয়ে বুঝল সে ওয়াশরুমে। তাই অপেক্ষা করতে থাকলো তার বের হওয়ার। 10 মিনিটের মাথায় বের হতেই স্বর্ণ আটকা পড়ল বাহু ধরে। গালে পেল পুরুষালী ঠোঁটের স্পর্শ, গ্রীবায় পেল খোঁজা খোঁজা দাড়ির খোঁচা। ধীরে ধীরে এই স্পর্শ গাঢ় হচ্ছে দেখে স্বর্ণ নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু শান ছাড়তে অনিচ্ছুক। সে নিজের মতো করে স্বর্ণের শরীরে স্পর্শ ল্যাপটাতে ব্যস্ত। স্বর্ণ জোরপূর্বক সায়নকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা চলমান রেখে বলল, সিগারেট খেয়ে আমার কাছে আসতে বারণ করেছিলাম না? বারণ করলে শুনতে হবে নাকি? হবে। হবে না। বীর পুরুষরা সবসময় বউয়ের কথা শোনে না, শুনলে অনেক ভুগতে হয়। ক্ষুধা লেগেছে, ছাড়ো। আমারও। ফ্রেশ হয়ে এসো, খাবার বাড়ছি আমি। খাবার তো আমার হাতের মুঠোয়, কিন্তু খেতে আর পারছি কই। স্বর্ণ, জান আমার, চল না বিয়ে করে ফেলি। সায়নের হাসকি গলায় বলা কথাগুলো শুনে স্বর্ণ নিজেকে ছাড়াতে জোরাজুরি শুরু করল। পাজি লোকটা আবার ফাজলামি শুরু করেছে। তাকে জোর প্রয়োগ করতে দেখে সায়ন ঠোঁট কামড়ে হাসল। স্বর্ণের পেট খামচে ধরে দুগালে শব্দ করে চুমু আঁকল। তারপর কাঁধে মুখ ডুবাতেই রুমের দরজা খুলে ভেতরে ঢুকে থমকে দাঁড়িয়ে গেল শখ। ওর ফোনের চার্জারটা নিতে এসেছিল, আর এসে এমন ঘটনার সাক্ষী হবে কল্পনাও করেনি সে। রুমের তৃতীয় কারো উপস্থিতি টের পেয়ে স্বর্ণ সায়ন চোখ তুলে তাকিয়ে দ্রুতগতিতে ছিটকে দূরে সরে গেল। শখ নিজেও লজ্জা পেয়ে দৃষ্টিজোড়া রেখেছে মেঝের দিকে। একরাশ অস্বস্তিতে ডুবে কিছু বলার ভাষা পেল না শখ। দাঁড়িয়ে থাকবে নাকি চলে যাবে বোধগম্য হলো না। আপন ভাইয়ের সঙ্গে চাচাতো বোনকে এমনতো অবস্থায় দেখে নিজেও বাক হারিয়ে ফেলেছে। এখন রুমে চলেছে পিনপতন নীরবতা। কে কি বলবে বুঝে উঠতে পারল না তিনজনের কেউই। শাওন বোনের কাছে ধরা খেয়ে চুপ করে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। আবার স্বর্ণের মুখ দেখে তার খুব হাসিও পাচ্ছে। সে আমতা করে কিছু বলতে গিয়েও থেমে গেল। এরপর মাথা চুলকে পাশ কাটিয়ে তার রুমে চলে গেল। ভাইকে যেতে দেখে শখ টেবিলের উপর থেকে চার্জারটা হাতে নিল। এক পলক তাকালো স্বর্ণের দিকে, তারপর স্বাভাবিকভাবে বলল, আমি যা ভাবছি তাই? অবকটে স্বীকার করে নিল স্বর্ণ। না তার গলা কাঁপল, আর না থতমত খেয়ে প্রসঙ্গ পাল্টানোর বৃথা চেষ্টা চালালো। শখও কথা বাড়ালো না। হতেই পারে, যুগ আপডেট। কাজিন লাভ এখন কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা যদি একে অপরের সঙ্গে ভালো থাকে, থাকুক না, সমস্যা কি? তবে বাড়ির লোক ব্যাপারটা কেমনভাবে নিবে এটাই ভাববার বিষয়। তাছাড়া শাহাদাত চৌধুরী সায়নকে অপছন্দ করার কারণ খুঁজে পাবে বলে মনে হয় না। রাজনীতি করা নিয়ে একটু আপত্তি করলেও মনে হয় না রিজেক্ট করবে। মনে মনে একথা ভেবে ধরা খাওয়ার পর সায়নের মুখের বেহাল দশা স্মরণ করে ঠোঁট টিপে হাসল শখ। বাড়তি প্রশ্ন করে আর কাউকে অস্বস্তিতে ফেলতে চাইল না দেখে কথা বাড়ালো না। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই স্বর্ণ ডাকল। ডাক শুনে সে ঘুরতেই স্বর্ণ বলল, আপু, আপাতত কাউকে বলো না। কেন? সময় হোক, তখন না হয় সবাইকে জানিও। শুদ্ধ ঢাকা গেছে আজকে প্রায় 4 দিন হচ্ছে। ঢাকা থেকে গতকালকে ফ্লাইটে গেছে সুইজারল্যান্ড। হঠাৎ সেখানে কেন? কি কাজ? কবে ফিরবে? এসবের কিছু বলেনি সে। কথায় কথায় শুধু জানিয়েছে সেখান থেকে ফিরে একেবারে বাড়ি চলে আসবে কিছুদিন পর রমজান মাস। পূর্বের দিনগুলো ঢাকায় থাকলেও এবারের পুরো রমজান পরিবারের সাথেই কাটাবে। পেশাগত দিক থেকে যা কাজ বাড়িতে থেকেই সারবে। আপাতত আর কোথাও যাওয়া হবে না। একথা শুনে একজন বাদে
খুশি বাড়ির সকল সদস্য। সে একজন আর কেউ নয়, শীতল। কথাটা শুনে মুখ বাঁকিয়েছে, গালি দিয়েছে। আজকাল শুদ্ধ বাড়িতে ঘন ঘন থাকছে, যেটা তার পছন্দ হচ্ছে না। পুরুষ মানুষ এত বাড়িতে থাকবে কেন? তারা বাইরে টই টই করবে, নয়তো কাজে মশগুল থাকবে। 3 বেলা খেতে এলে এলো, নয়তো কাজ সেরে একেবারে রাতে ফিরবে। যুগের পর যুগ পুরুষেরা তো তাই করে আসছে। নারী থাকবে ঘরবন্দি আর পুরুষ থাকবে বাইরে। কারণ পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাই সংসারের রাজা। শখের বিয়ে ঠিকঠাক হওয়ার পর থেকে বাড়িতে আমেজ আমেজ ভাব, খুশি খুশি রব চারদিকে। সুখ সমৃদ্ধি যেন ছড়ানো চৌধুরী নিবাসের প্রতিটি আনাচে কানাচে। শখ প্রথম প্রথম অভিমান করলেও এখন সব মেনেও নিয়েছে। আহনাফের সঙ্গে কথা হয় রোজ। আহনাফ হুটহাট করে দেখা করে চমকে দেয়। দুজন ঘুরে, খায়, ছবি তুলে, সময় কাটায়, টুকটাক কেনাকাটাও করে। তন্মধ্যে শীতল ইচ্ছে মতো শখকে বজায়। ছোট হয়ে বড় বোনকে লজ্জায় ফেলে দেয়। লজ্জার মাত্রা দ্বিগুণ করতে কখনো বলে আহনাফের বউ। এ কথা শোনা মাত্রই শখ লাল হয়ে যায়। হাসি আনন্দে এভাবেই তাদের দিনগুলো কাটছে। শুদ্ধ বাড়ি নেই। শীতল যেন মুক্তমনা পাখি, যার কাজ হচ্ছে স্বাধীন চিত্তে নেচে নেচে ঘুরে ঘুরে বেড়ানো। এই ঘুরে বেড়ানোর খুশির স্বাদ ডাবল হয়েছে কারণ শুদ্ধ তার ফোনটা তাকে দিয়ে গেছে। সেদিন শুদ্ধর ফোন ঘেটে তেমন কিছুই পায়নি। কয়েকটা ফাইল ছিল, তাও লক করা। ছিল গ্যালারিতে শুদ্ধর ছবি, এক ঝাঁক সাদা ইঁদুরের ছবি, ল্যাবের জিনিসপত্রের ছবি। কি সব টিউরি ছাড়া কিছুই পায়নি। পায়নি তার সিগারেট খাওয়া সে ছবিটাও। অগত্যা আধ ঘন্টা পর শুদ্ধর ফোনটা শুদ্ধর বিছানার উপর রেখে এসেছিল। কিন্তু তাকে অবাক করে দিয়ে শুদ্ধ যাওয়ার আগে তার রুমে এসেছিল। হাতে ফোন ধরিয়ে দিয়ে বলেছিল, ধর। কাকে দিব? রেখে দে। কি আমাকে দিচ্ছেন? তাও আবার নিউ আইফোন? মাথা ঠিক আছে নাকি ভুলভাল কিছু খেয়েছেন শুদ্ধ ভাই? এই কথা বলতে দেরি, কিন্তু তার মাথায় গাড্ডা পড়তে দেরি হয়নি। শীতল ব্যথায় মুখ কুচকে কিছু বলতে গেলে তাকে পুনরায় বলেছিল, কাজ কতদূর এগুলো আপডেট দিবি। ভুলেও যদি টিকটক করিস কিংবা টুকাই মার্কা বফ চুটিয়েছিস, তোর খবর আছে। সবই বুঝলাম, কিন্তু কিসের আপডেট দিব? আমার বিয়ের? ওই যে বিপদের চৌরাস্তার কথা ভুলে গেলি? পুনরায় মনে করাতে হবে? না না, মনে পড়ে গেছে। তা আপনি কি চলে যাচ্ছেন? কবে ফিরবেন? বলতে পারছি না। শুদ্ধ চলে যাচ্ছে শুনে শীতলের চোখে মুখে খুশি ঝরে পড়ল। তার অবুঝ মন খুশিতে ঝুমঝুম করে নেচে উঠল, একাধি চিত্তে গেয়ে উঠল। আহা কি আনন্দ আকাশে বাতাসে! সে চাইলেও খুশির মাত্রা গোপন রাখতে পারল না। গাল ভর্তি হেসে গদগদ হয়ে বলেই ফেলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যান যান, সাবধানে যাবেন। এত তাড়াতাড়ি ফেরার দরকার নেই কেমন? বয়সও তো হচ্ছে, এত ধকল নেওয়ার কি দরকার শুধু শুধু? শুধু ভ্রুকুটি করে তাকাল। তার যাওয়ার কথা শুনে শীতলের খুশি যেন আর ধরে না। কত বড় বেয়াদব ভাবা যায়। কিন্তু তার এত খুশি শুদ্ধর সহ্য হলো না। মন চাইল থাবড়ে গাল দুটো লাল করে দিতে। যাওয়ার আগে মারল না, তবে এত খুশিও দেখতে ইচ্ছে করল না। তাই সে হঠাৎ উৎফুল্ল বদনে দাঁড়িয়ে থাকা শীতলের হাত থেকে ফোনটা কেড়ে নিল। ফোন কাটতে দেখে শীতল আতকে উঠে চেঁচিয়ে বলল, আরে আরে, নিয়ে নিলেন যে? এক্ষুনি না ফোনটা আমাকে দিলেন? যার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই তাকে কিছুই না দেওয়া উত্তম। এই কথা শুনে শীতল ভাবল শুদ্ধবোধ হয় হাসি মুখে বিদায় নিতে যাচ্ছে না। ফোনটা নিতে গেলে আগে বিশুদ্ধ পুরুষের মন গলাতে হয়। দরকার হলে কাঁদতে হবে, প্রচুর কাঁদতে হবে, কেঁদে কেটে ফোনটা হাতাতে হবে। এদিকে নিচ থেকে সীতারার ডাক শুনে শুদ্ধ হনঘন করে শীতলের রুম থেকে বেরিয়ে গেল। ফোন হাতছাড়া হতে দেখে শীতলও পিছু পিছু গেল। তবে যাওয়ার আগে দু চোখে গ্লিসারিন দিল যাতে চোখে পানি আসে। চোখের পানি সস্তা নাকি, চাইলে যখন তখন কাঁদা যায়? তারপর চোখ মুছতে মুছতে সে গিয়ে দাঁড়ালো শুদ্ধর থেকে একটু দূরে। শব্দ করে নাক টেনে কাঁদতে থাকলো নিঃশব্দে। বাড়ির সবাই উপস্থিত হয়ে টুকটাক কথা বলছে। সীতারা পূর্বের মতো খাবার বেঁধে দিতেই বক্স রেডি করছেন।
এত বলে কয়েও ওনাকে শুধরাতে পারেন না শুদ্ধ। যতবার যাবে ততবার উনি রাতারাতি ঝামেলা করবেই করবে। কথা বলতে বলতে হঠাৎ সিতারার চোখ গেল শীতলের দিকে। শীতল এক কোণে দাঁড়িয়ে উড়না দিয়ে চোখ মুছছে। চোখ নাক লাল করে ফেলেছে কেঁদে কেঁদে। হেঁচকে উঠছে থেমে থেমে। মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে সিরাত বিস্মিত স্বরে বললেন, এ কি? কাঁদছিস কেন শীতল? কি হয়েছে তোর? পেট মাথা ব্যথা করছে? না। তাহলে এভাবে কাঁদছিস কেন মা? কিছু খাবি? না। সকলের দৃষ্টি তখন শীতলের দিকে। একে একে কারণ জানতে এগিয়ে এসেছেন তারা। পিঠে মাথায় হাত বুলিয়ে কান্নার কারণ জানতে চাইলে শীতল ফুপাতে ফুপাতে বলল, শুদ্ধ ভাই চলে যাচ্ছে, তাই আমার খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা ধরাস ধরাস করছে। শীতলের মুখে কথা শুনে সকলেই হতবাক, হতবম্ব স্বয়ং শুদ্ধ। এ কি আদতেও বিশ্বাসযোগ্য? যে মেয়ে কিনা শুদ্ধর উপস্থিতি সহ্য করতে পারে না, বাড়ি এলে মনে মনে গালের ফোয়ারা ছুটায়, সে কিনা কাঁদছে শুদ্ধর জন্য? চোখের পানি দেখে বুঝার উপায় নেই মিথ্যা বলছে। কেন জানি সবাই সন্দেহের নজরে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ দুই ভ্রুকুচকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। কেউ বুঝুক বা না বুঝুক, আসল কাহিনী বুঝেছে সে। তবুও কিছু বলার প্রয়োজন বোধ করল না। ড্রামা কুইন ড্রামা করবে, এ আর নতুন কি? কিন্তু শীতলের কান্না দেখে সিরাত পুনরায় বললেন, স্বামী বিদেশ গেলেও তো কি এভাবে কাঁদে না, অথচ তুই কিনা শুদ্ধর জন্য এভাবে কাঁদছিস? ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না মা। শীতল নাক টানল, চোখ মুছল, তারপর শুদ্ধর দিকে তাকিয়ে ফুপাতে ফুপাতে বলল, নিজের খেয়াল রাখবেন, তাড়াতাড়ি ফিরবেন। ফোনটা দিয়ে যান, খোঁজখবর তো নিতে হবে না কি? এবার সবাই মুখ চাওয়াচাই করল। এবার কারোরই বুঝতে বাকি রইল না আসল কাহিনী। সায়ন্ত হো হো করে হেসেই ফেলল। অগত্যা শুদ্ধ সবার সামনে ফোনটা দিয়ে সাবধান করে দিল, ফোন নিয়ে বাইরে যাবি না, টিকটক করার কথা মাথাতেও আনবি না। শীতল খপ করে ফোনটা নিয়ে ঘাড়কাত করে মুখ ভর্তি হাসল, অর্থাৎ সে এসব কিছু করবে না। তারপর শুদ্ধ সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। ঢাকা গিয়ে শীতলের সাথে একবার দুবার কথাও হয়েছে। শুদ্ধর জন্য মেয়ে দেখার ব্যাপারে সিতারা সহ সবাইকে এনে বিনিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু বাড়ির ছোট সদস্য বলে তার কথা কেউ আমলেই নেয় না, হেসে উড়িয়ে দেয়। ওদিক থেকে শুদ্ধ রোজ চাপ দিতে থাকে। ফোন নিয়ে কিছু বলার আগেই বলেছিলি মেয়ে দেখা শুরু করেছে। শীতল খুব বিরক্ত হয়। বিয়ে পাগল ছেলে নিজের বিয়ের কথা নিজে বলে না, অথচ তাকে বাঘের মুখে ঠেলে দেয়। কিন্তু কি আর করার, হাল ছেড়ে দিলে তো চলবে না। গ্যারাকলে ফেসে গেছে, সহ্য করতেই হবে। 1.5 ঘন্টার মতো ঘুমিয়ে বিছানা ছাড়ল শীতল। তারপর কিয়ারাকে বের হতে বলে নিজেও কোচিংয়ের উদ্দেশ্যে বের হলো। মুখে মিটিমিটি হাসি। নতুন ফোন, নতুন সিম, নতুন ফেসবুক আইডি পেয়ে খুশি যেন ধরে না। কোচিংয়ে গিয়ে এসে সবার আগে কিয়ারাকে আইফোন দেখালো। ভাব নিয়ে ছবিও তুলল দুই বান্ধবী। তারপর কোচিং শেষ করে বের হয়ে দেখে কিয়ারার বাবা দাঁড়িয়ে আছেন। কিয়ারার মামাতো বোনের জন্মদিন, তাই এখান থেকে সোজা মামা বাড়ি চলে যাবে তারা। শীতলকে সাবধানে যেতে বলে কিয়ারা চলে গেল তার বাবার সাথে। শীতলও সাবধানে রাস্তা পার হলো। সামনের মোড়ে রিক্সা পাওয়া যাবে। সন্ধ্যাও ঘনিয়ে এসেছে প্রায়। সে মোড়ের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই কিছু লোক তার পথ আটকে দাঁড়ালো। অজানা ছেলেপুলে দেখেও মিষ্টি করে হেসে শুধাল, কিছু বলবেন ভাইয়া? শুদ্ধ ভাই আমাদেরকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায় শুদ্ধ ভাই? সামনের একটা রিসোর্টে ওনার ফ্রেন্ডদের বার্থডে পার্টি হচ্ছে, তাই ভাই তোমাকে নিয়ে যাওয়ার কথা বলেছে। ঢপ মারছেন না তো? কি যে বলেন না ছোট আপু, সে সাহস কি আর আমাদের আছে? আপনারাও শুদ্ধ ভাইকে ভয় পান বুঝি? তা তো একটু পাই। এ কথা শুনে শীতল খিলখিল করে হেসে উঠল। শুদ্ধকে ভয় পায় এমন লোক আছে দেখে ভালোই লাগলো। ছেলেগুলো তার সঙ্গে গল্প করতে করতে গাড়ির কাছে গেল। সামনে রাখা কালো গাড়িটাতেই উঠতে ইশারা করে বলল, আপু আপনি বসেন, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা ভাইয়া। ছেলেগুলো একটু দূরে দাঁড়িয়ে কাকে যেন ফোন করল। কল রিসিভ না করায়
কল দিতেই থাকলো। নিজেরা গুজুর গুজুর করে সামনের দোকান থেকে সিগারেট কিনল। তাদের মতিগতি খেয়াল করে শীতলের কেমন যেন লাগলো। কোথাও নিয়ে গেলে সায়ন শুদ্ধ নিজে নিয়ে যায়, কখনো তো কাউকে পাঠায় না। তাহলে আজ কেন? তাছাড়া তার জানা মতে শুদ্ধ দেশের বাইরে আছে। দেশের বাইরে থেকে কিভাবে বার্থডে পার্টির অ্যাটেন্ড করবে? এসব ভেবে তার মাথা ঘুরতে লাগলো। অজানা এক ভয়ে হাত পা কাঁপতে থাকলো। বিপদের আভাস পেয়ে ছেলেগুলোর দিকে নজর রেখে ডাটা অন করে কল দিল শুদ্ধর নাম্বারে। 3 বারের বেলায় শুদ্ধ রিসিভ করতেই শীতল হড়বড় করে বলল, শুদ্ধ ভাই, আপনি কি আমাকে নিয়ে যেতে লোক পাঠিয়েছেন? কই না তো, আমি কেন লোক পাঠাবো? তাহলে একদল ছেলে এসে যে আপনার নাম বলল, আপনি নাকি আমাকে নিতে যেতে তাদের পাঠিয়েছেন। এখন কোথায় আছিস তুই? একটা কালো গাড়িতে বসে আছি। চেনা নেই জানা নেই কার গাড়িতে উঠে বসেছিস? কেউ কিডন্যাপ করতে যায়নি তো আবার? কিডন্যাপ? কিডন্যাপ করবে মানে? কি বলছেন এসব? এখন উপায় কি করি? আমি কি তাহলে অজ্ঞান হয়ে যাব? অজ্ঞান হয়ে যাবে মানে? গুন্ডারা ধরতে এলে সিনেমার নায়িকারা যেভাবে অজ্ঞান হয়ে যায় ওভাবে। এটা বাংলা সিনেমা পাসনি, পালাবে আদব। এক্ষুনি গাড়ির দরজা খুলে দৌড় দে। ওরা তো গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, যেভাবেই হোক তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যা শীতল। এতক্ষণ ব্যাপারটা সহজভাবে নিলেও এবার শীতলের ঘাম ছুটে গেল। শুদ্ধর কথা বলার ধরনই বলে দিচ্ছে সে মজা করছে না। লোকগুলোকে সে পাঠায়নি, অর্থাৎ পুনরায় নিজের বোকামিতে নিজেই ফেসে গেছে সে। কিন্তু এরা কারা? তাকে কোথায় নিয়ে যেতে চায়? সে ভয় ভয়ে বলল, ভয় লাগছে শুদ্ধ ভাই। ভয় নেই, গাড়ির জানালা দিয়ে দেখ আশেপাশে লোক আছে কিনা। যদি থাকে সেদিকে দৌড়ে যা। আমি এক্ষুনি ভাইয়াকে যেতে বলছি। শুদ্ধর চিন্তিত কণ্ঠস্বর। শীতলের ভয়ার্ত কণ্ঠস্বর শুনে তার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠছে। কপাল বেয়ে সরু ঘাম ঝরতে শুরু করল। তবুও শীতলকে স্বাভাবিক রাখতে বলেই গেল, শীতল, হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছিস? ফোন বন্ধ করিস না, যেভাবেই হোক ফোনটা যেন অন থাকে। প্রয়োজনে ফোন সাইলেন্ট করে সেদিনের মতো সেফ জোনে লুকিয়ে রাখ। এই কথা বলতে না বলতেই কজন লোকের গলা শোনা গেল। বুঝল শীতলের সঙ্গে হাতাহাতি হচ্ছে ওদের। শীতল সমানে চেঁচাচ্ছে, বাঁচান শুদ্ধ ভাই, এরা সত্যি সত্যি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। শুদ্ধ ভাই, এরা আমাকে। শীতলের পুরো কথা শোনা গেল না। এরপরেই ফোনটা অফ হয়ে গেল। কোনোভাবেই না ফোনে কল ঢুকল আর না লোকেশন ট্র্যাক করা গেল। সন্ধ্যা 6:30। চলন্ত গাড়ির পেছনের সিটে মুখ ফুলিয়ে বসে আছে শীতল। মন খারাপ করে তাকিয়ে আছে বাইরের দিকে। গাড়িটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছে না। আর না এই রাস্তা তার পরিচিত। সারাদিন পর অফিস ছুটির কারণে রাস্তাঘাটে জ্যামজট বেঁধেছে। একটু পথ গিয়ে জ্যামের কারণে বসতে হচ্ছে মিনিটের পর মিনিট। জ্যাম দেখে চিৎকার করার পায়তারা জুটতে পারে ভেবে ছেলেগুলো শীতলের চোখ মুখ হাত বেঁধে দিয়েছে। কর্কশ সুরে শাসিয়েছেও যেন শব্দ না করে। গাড়িতে গান চলছে যাতে শীতলের গুঙানোর শব্দ ভুলেও বাইরে না যায়। পেছনের সিটেও অন্ধকার করে রাখা। গাড়ির গ্লাস তুলে দেওয়ার বুঝার উপায় নেই জলজ্যান্ত একটা মেয়েকে তারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কিডন্যাপ হচ্ছে জেনে শীতল প্রথম প্রথম ভয় পেলেও এখন আর ভয় পাচ্ছে না, বরং রাগ হচ্ছে। মন চাচ্ছে নিজেকে থাপড়াতে। মোট কথা, সে এমন বোকামি করল কিভাবে? নিজের পায়ে হেঁটে এসে গাড়িতে বসে যেসব চিন্তা করল সেসব আগে কেন করল না? কেন ভাবল না বাইরের পৃথিবীটা জনজালে ভরা? বেশিরভাগই নারী খেকো হয় না। এদিকে তার ফোনটাও কেড়ে নিয়েছে ছেলেগুলো। কিন্তু কারা এরা? কোথায় নিয়ে যাচ্ছে তাকে? এসবের পিছনে কে আছে? কে তাদের গোপন শত্রু? কি উদ্দেশ্য তার? তাকে মেরে ফেলবে নাকি তার গায়ে কলঙ্কের বিশ্রী কালি লেপটানো তার উদ্দেশ্য? তাছাড়া আজকাল নাকি দলে দলে কিডনি চোর বের হয়েছে। অল্প বয়সী ছেলে মেয়ে ধরে নিয়ে গিয়ে কিডনি কেড়ে নিচ্ছে। তারও কি তাই করবে নাকি? যদি করে টাকার ভাগ তাকে দিবে নাকি পুরোটাই নিয়ে নেবে? যদি দেয় তো ভালো, নয়তো সেও বদমাশগুলোর নামে মামলা ঠুকে দেবে। আর্মির মেয়ের কিডনি কাড়ার স্বাদ জন্মের মতো ঘুচিয়ে দেবে। আর্মির শব্দটার স্মরণ হতেই বাবার কথা মনে পড়ে গেল তার। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। কাঁদতে কাঁদতে কান্নার গতি বেড়ে গেল।
হঠাৎ তাকে কাঁদতে দেখে ছেলেগুলো একে অপরের মুখ চাওয়াচাই করল। তাদের কাছে খবর আছে, এই মেয়ে দেখতে ভোলাভালা হলেও বহুত চালাক। শয়তানি বুদ্ধি তার রন্ধে রন্ধে, তাই ভুলেও এই মেয়ের অভিনয়ে গলা যাবে না। না আবেগ দেখে মায়া করা যাবে। কেঁদে মরে গেলেও সান্ত্বনা দেওয়া যাবে না, কারণ কথার চক্করে ফেলে গোপন তথ্য নিয়ে নিতে পারে। এ কথা ভেবে তারা কেউ কথা বাড়াল না, বরং নিজেরাই গল্প করতে লাগল। তারপর জ্যাম ছুটলে গাড়ি ছুটল নির্জন রাস্তার পথ ধরে। এই রাস্তায় কেউ নেই দেখে শীতলের মুখ চোখ খুলে দেওয়া হলো। ছাড়া পেয়ে সে উঠে বসল। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করল গাড়ি কোন দিকে যাচ্ছে, কিন্তু অন্ধকার জনমানব শূন্য রাস্তা দেখে ভয়ে চুপসে গেল। তাকে ভয় পেতে দেখে একটা ছেলে খ্যাক খ্যাক করে হেসে বলল, কিছু খাবেন আপু? আপনাদের বসের নাম কি? জানি না। যার হয়ে কাজ করছেন তার নাম জানেন না? না, টাকার বিনিময়ে কাজ করি। টাকা পেলে আর কোনো কিছু জানার আগ্রহ আসে না। আপনাদের স্যারকে ফোন দিয়ে বলুন আমি কথা বলবো। জায়গা মতো পৌঁছায় শুধু কথা না, অনেক কিছু করতেও পারবেন। এ কথা বলে ছেলেটা শব্দ করে হাসতে লাগল। তার হাসি দেখে হাসতে লাগল সঙ্গের ছেলেগুলো। শীতল জল শক্ত করে তাকিয়ে রইল। মনে মনে কয়েক দফা গালি বর্ষণ করে চুপ করে বসে রইল। কাঁদতে লাগলো নীরবে, নিঃশব্দে। কাঁদতে কাঁদতে কেন জানি তার বড়ইয়ের আচারের কথা মনে পড়ল। ভাবল এদের হাতে মারা গেলে আর আচার খাওয়া হবে না তার। বড় আম্মুর বানানো আচার শায়ন ভাই খেয়ে নেবে। শায়ন ভাই আবার আচার পাগল। মেয়ে মানুষের মতো বাটি বাটি আচার খায় সে। আচ্ছা, শায়ন ভাইয়ের যখন বিয়ে হবে, তার বউয়ের বাচ্চা হবে, তখন শায়ন ভাই কি তার বউয়ের আচারে ভাগ বসাবে? কেড়ে কুড়ে নিজেই খেয়ে নেবে? নাকি মুখ ভর্তি আচার নিয়ে বলবে, বুঝলি শীতল, বাপ হচ্ছি, মুখে রুচি টুচি নেই, তাই আচার খাচ্ছি। এ কথা ভেবে খিলখিল করে হেসে উঠল শীতল। ছেলেগুলো কথা থামিয়ে ঘুরে তাকালো তার দিকে। অদ্ভুত তো, মেয়েটার গায়ে জিন আছে নাকি? এই হাসে, এই কাঁদে। শীতল সিটে হেলান দিয়ে বসে কিছু একটা ভাবল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভ্রুকুচকে একে একে সব ছেলেকে গুনে দেখল। মোট 5 জন আছে গাড়িতে। একজন একটু পরপর কার সাথে যেন ফোনে কথা বলছে। একজন তার ছবি তুলে কাকে যেন পাঠালো সে। কয়েক মিনিটের মধ্যে পুনরায় কল এলে ছেলেটি রিসিভ করল। বিনয়ভাব কণ্ঠ ঢেলে বলল, ফেনীর দিকে যাচ্ছি স্যার, তাহলে গাড়ি ঘুরাবো? গোডাউন কুমিল্লায়? জি জি, তাহলে কুমিল্লার দিকে এগোচ্ছি আমরা। শীতল তাদের কথা শুনল। মস্তিষ্কে ধাক্কা দিল নানান চিন্তা। এদেরকে বিশ্বাস করে ভুল করে ফেলেছে। যেভাবেই হোক গাড়ি থামানোর ব্যবস্থা করতে হবে। বুদ্ধি খাটিয়ে শুদ্ধ শায়ন নয়তো বা বাবাকে একটা ক্লু পাঠাতে হবে। তার আগে কথা বলে এদের মাথা খেতে হবে। ভয় পেলে চলবে না, বরং ভয় পেলে এরা লাই পাবে, মজা লুটবে। এই কথা ভেবে সে মন খারাপ দূর করে ঠোঁটে হাসি ফোটাল। এরপর কণ্ঠে মধু ঢেলে মিষ্টি করে ডাকল, ভাইজান। পাশে বসা ছেলেটা তাকালো। সে আবার কানে কম শুনে। মেয়ে মানুষের মিনমিনের সুরের কথা সে বুঝে না। না বুঝলে পুনরায় জিগাতে ইগোতে বাঁধে। যতই হোক পুরুষ মানুষ বলে কথা, আত্মসম্মানবোধ থাকা জরুরি। শীতল তাকে কিছু বলছে বুঝতে পেরে সে পাশের জনকে গুঁতো মারল। ইশারা করল পাশে তাকাতে। পাশের জন তখন সবে মুখে পানি নিয়েছিল পান করার জন্য। হঠাৎ পেতে গুঁতো লাগায় মুখের পানি বেরিয়ে গেল। সে বিরক্ত হয়ে তাকালো কম শোনা ছেলেটার দিকে। তাকে তাকাতে দেখে ছেলেটা দাঁত বের করে হেসে শীতলকে দেখালো। ছেলেটার দৃষ্টি যেন বলে দিল শীতলের ওপর খুব বিরক্ত। 2 থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মেয়েটার চোখ মুখ খুলে দেওয়া হয়েছে অনেক আগে, অথচ মেয়েটা না কাঁদছে আর না চিৎকার করছে। চিৎকার করার অজুহাতে মারধর করতো না হয়, কিন্তু সে তা করছে না। বরং দেখে মনে হচ্ছে পিকনিকে যাচ্ছে সে। ভীষণ খুশি। তাকে রাগের দৃষ্টিতে তাকাতে দেখে শীতল পুনরায় ডাকল। এবার ছেলেটি কর্কশ কণ্ঠে জবাব দিল, কিটা হইছে? শীতল ভ্রু কুচকাল। ইচ্ছে করল মুখ বরাবর একটা ঘুষি মেরে বলতে, আমাকে কিডন্যাপ করে আমাকেই বলতেছিস কিটা হইছে? হারামির দল, একবার ছাড়া পাই তোদের পেছনে লাল কাপড় বেঁধে শুদ্ধ সারের গুঁতো না খাওয়ালে আমার নামও শীতল না। তখন ভালো করে বুঝবি আমার আসলে কিটা হয়েছে।
মনের কথা মুখে ফুটে বলা হলো না শীতলের। কোনো মতে কথা গেলে মুখ একটুকু করে বসে রইল। তখন ড্রাইভারের পাশে বসা ছেলেটার হাসি মুখে শুধাল, কোনো সমস্যা আপু? শীতল সাহস পেল। বেঁধে রাখা হাতটা মুচড়ামুচড়ি করে বলল, এই ভাই, বড়ইয়ের আচার আছে আপনার কাছে? না, নেই। নেই মানে? কেন নেই? এখন দেব একটা গাড়টা? কিডন্যাপ করার সময় মনে ছিল না গাড়িতে উঠলে আমার বমি পায়, মাথা ঘুরায়? এখন দেই আপনার গায়ে হক হক করে বমি করে? মস্ত বড় ভুল হয়ে গেছে ম্যাডাম। পরের বার কিডন্যাপ করতে এলে আপনার জন্য বড়ইয়ের আচার নিয়ে আসব। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছেনটা কোথায়? এক কাজ করুন, কক্সবাজার, রাঙামাটি নয়তো সাজেকের দিকে চলুন। জীবনে কখনো মন খুলে বেড়াতে পারলাম না, এই সুযোগে ঘুরে আসাও হবে। ম্যাডাম, আমরা আপনাকে কিডন্যাপ করেছি, হানিমুনে নিয়ে যাচ্ছি না। আপনাদের মতো পেটমোটা বয়রা টাকলা পোলাপানের সাথে আমি হানিমুনে যেতামও না। যা বলছি শুনুন, নয়তো আপনাদের মালিকের কাছে বিচার দেব কিন্তু। স্যার বলেছে আপনাকে কুমিল্লায় নিয়ে যেতে। কেন? রসমালাই খাওয়াতে? না, আপনাকে খেতে। আমাকে কেন খাবে? তার বাড়িতে মা বোন নেই? গিয়ে তাদের খাক। অন্যের বনের দিকে নজর কেন? এই কথা শুনে ছেলেটা চুপ হয়ে গেল। গাড়ি উঠে অবধি বকবক করতেই আছে মেয়েটা, প্রশ্নের বহর থামছেই না। কান মাথা সব ঝালাপালা করে দিল। শুধু বসের জন্য কিছু বলতে পারছে না, নয়তো এতক্ষণে জানের রফাদফা করে ফেলত। ছেলেটা চুপ হয়ে গেল দেখে শীতল কথা বাড়াল না। কিছুক্ষণ পর নড়ে ছড়ে বসল। কিন্তু কতক্ষণ আর এভাবে বসে থাকা যায়? একদিক দিয়ে নিশ্চিন্ত শুদ্ধ জেনেছে কিডন্যাপ হয়েছে, নিশ্চয় কোনো না কোনো পথ খুঁজে বের করবেই সে। তবে ফোন অন থাকার কথা বলেছিল শুদ্ধ, কিন্তু ছেলেগুলো তার ফোনটা কেড়ে বন্ধ করে দিয়েছে। রাত বাড়ছে, ঘড়িতে কটা বাজে কে জানে। আম্মুরা বাসায় ফিরেছে। ওনারা বাসায় ফিরে তাকে না পেয়ে চিন্তা করছে নিশ্চয়, কান্নাকাটিও শুরু করে দিয়েছে বোধহয়। এখন কি করবে সে? কিভাবে ছাড়া পাবে? রোজ পত্রিকা খুললেই দেখা যায় ধর্ষণের সংবাদ। তার সাথে কি এমন কিছু ঘটবে? চৌধুরী বাড়ির সদস্যের মাথা হেঁট হবে শুধু তার বোকামির কারণে? বড় আব্বু, মেজ আব্বু, আব্বু, সায়ন ভাই, শুদ্ধ ভাই, তারা কি লজ্জায় পড়ে যাবে? তাদের সুখপূর্ণ জীবনে অসম্মানের তকমা লাগবে তার কারণে? বড় আম্মু, মেজ আম্মু, আম্মুরা কি তার জন্য কাঁদবে? শখ আপু, স্বর্ণ আপু, এরা কি মন খারাপ করবে নাকি খুশি হবে জ্বালাতন করার মানুষটা হারিয়ে গেলে? এসব ভেবে গলা শুকিয়ে এলো, কণ্ঠ রুদ্ধ হয়ে এলো বুক চাপা কান্নায়। ভয়ে কাঁপতে লাগল সে। নির্জন রাস্তা, তার উপরে এতগুলো ছেলে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল শীতল। না, একটু খাওয়া দরকার। সে ছেলেগুলোকে বলল পানি খাবে, তাকে পানি খাওয়ানো হলো। কিছুক্ষণ পর বলল ক্ষুধা পেয়েছে, তাকে খাবারও দেওয়া হলো। অথচ খাবার গলা দিয়ে নামছে না। মানুষ ভয় পেলে কিংবা টেনশন করলে বুঝি এমনই হয়। ফোনটা এখনও বন্ধ হয়ে পড়ে আছে। শীতলার জানা মতে ফোন বন্ধ থাকলে ফোনের লোকেশন ট্র্যাক করা যায় না। লোকেশন ট্র্যাক না করলে তার খোঁজ করতে পারবে না শুদ্ধ। তাই মনে মনে কিছু একটা ভেবে বলল, এভাবে সময় কাটছে না, ফোনটা দিলে রিলস দেখলে সময় কাটত। এই কথা শুনে অতিষ্ঠ হয়ে একজন সজোরে থাপ্পড় বসিয়ে দিল তার দুগালে। দাঁতের সাথে ঠোঁট লেগে রক্ত বের হলো। পুরুষালের শক্ত হাতের থাপ্পড়ে গালে 5 আঙ্গুলের দাগ বসে গেল। শীতল হতবাক হয়ে তাকিয়ে রইল ছেলেটার দিকে। অকারণে মারার জন্য খুব রাগ হলো তার। সেও এক পা তুলে আচমকা লাথি বসালো ছেলেটার প্যান্ট বরাবর। তার এহেন কাণ্ডে পাশের ছেলেটা এবার রেগে আরেকটা থাপ্পড় বসিয়ে হিজাব টেনে খুলে ফেলল। এক হাতে নাক চেপে ধরে আরেক হাতে শক্ত করে চেপে ধরল শীতলের গলা। নিঃশ্বাস নিতে না পেরে শীতল কাটা মুরগির মতো ছটপট করতে লাগল। হাত পা ছুঁড়েও ছেলেটাকে ছাড়াতে পারল না। এবার প্রাণ বুঝি যায়। এতক্ষণ ভয় দূর করতে বকবক করছিল শীতল। বোঝাতে চেয়েছিল সে ভয় পাচ্ছে না, স্বাভাবিক আছে। আসলে তাই? এতগুলো ছেলের মাঝে স্বাভাবিক থাকা যায়? থাকা কি সম্ভব? এদিকে তার বকবকানিতে অতিষ্ঠ হয়ে অন্য ছেলেগুলো থামানো দূর, এগিয়েও এলো না, বরং দেখল, হাসল।
পরে শীতলের চোখজোড়া উল্টে আসলে তারা ছেলেটাকে কোনো মতে সরালো। তবে ছেলেটা সরার আগেই শীতলের বুকে সজোরে একটা লাথি বসালো। লাথিটা লেগেছে হার্ট বরাবর। এই বুঝি প্রাণটা বেরিয়ে গেল। জন্মের পর গায়ের ফুলের টুকা না পড়া মেয়েটা অসহ্য যন্ত্রণায় গুমড়ে উঠল। তার হাত পাও ধীরে ধীরে শীতল হয়ে এলো। চোখে নামল গাঢ় অন্ধকার। কানে বাজল প্রাণপ্রিয় বাবার আদুরে ডাক, মা, শীতল, কই তুমি মা? শীতল ছোট থেকে অতিরিক্ত চঞ্চল, বাচাল, দুষ্টু বুদ্ধির অধিকারিণী। তবে সে যতই চঞ্চল হোক, দুষ্টুমি করুক, কেউ তাকে এভাবে মারেনি। সারাফাত চৌধুরীর কারণে মারার সাহস করেনি কেউ। শুধু মাঝে মাঝে মার খেত শুদ্ধর হাতে, তাও তার অপকর্মের কারণে। এজন্য শুদ্ধকে পাষাণ উপাধিও দিয়েছে। তবে আজ বুঝল, শুদ্ধবাই মারলেও রয়ে শয়ে সহ্য ক্ষমতা বুঝেই মারত। আর এরা? তবে বলতেই হয়, শুদ্ধ ভাই আর এদের মধ্যে অনেক তফাত, আকাশ পাতাল তফাত। শীতল জ্ঞান হারালো। অচেতন শীতলের মাথাটা ধাক্কা খেল গাড়ির কাছের সাথে। হঠাৎ গাড়ি ব্রেক করায় আবার গিয়ে ধাক্কা খেল সামনের সিটে। তবুও ছেলেগুলো দেখেও দেখল না। বিরক্ত মুখ খেয়ে ফোনে ব্যস্ত হয়ে পড়ল। অন্যের বাড়ির মেয়ে, মরুক বাচুক, যা ইচ্ছে করুক, তাতে তাদের কি? অগত্যা তিন চৌধুরীর এক কলিজা অনাদরে পড়ে রইল ছিটের উপর। তিন মায়ের আদুরের রাজকন্যাটা আঘাত পেয়ে কপাল ফুলে কালশিটে পড়ে গেছে। চার ভাইয়ের সবচেয়ে চঞ্চল বাচাল মেয়েটিকে কথা বলার দায়ে শক্ত হাতে আঘাত করা হয়েছে। তার ঠোঁট কেটে রক্ত পড়ছে। গলা চেপে ধরায় গলায় দাগ বসে গেছে। কেউ জানলও না, কেউ দেখলও না। চৌধুরী বাড়ির আদুরের কন্যার বর্তমান হাল। শুনছিলেন নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। গল্প পাঠিয়েছিলাম আমি তাসরোজ মিম। এখন শুনলেন গল্পটির 10ম পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং স্টোরি বাই তাসরোজ 0.2-তে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।